নমস্কার, মুভি কুইকি বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ যে সিরিজটি আপনাদের কাছে নিয়ে এসেছি তার নাম নষ্টনীর সিজন 1 ও 2 একসাথে। দেখুন, আশা করি ভালো লাগবে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর বকবক না করে শুরু করা যাক নষ্টনীর। অপর্ণা আর ঋষভের সুখী দাম্পত্য বলতে যা বোঝায় ওরা ঠিক তাই। 7 বছর হলো ওদের বিয়ে হয়েছে এবং 5 বছরের একটি মেয়েও আছে, তার নাম মিঠি। অপর্ণা যে ইউনিভার্সিটিতে এমফিল এর জন্য অ্যাডমিশন নিয়েছিল, ঋষভও একই ইউনিভার্সিটিতে পিএইচডি স্টুডেন্ট ছিল। অপর্ণাদের কিছু ক্লাস ঋষভ নিত সে সময়, এভাবেই অপর্ণার সঙ্গে তার পরিচয়। সেই সময় ওদের মধ্যে দেখা শোনা ভালোবাসা তৈরি হয়। তারপর ঋষভ ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করলে ওদের বিয়ে হয়ে যায়। অপর্ণা নিজের আর এমফিল কমপ্লিট করা হয়নি। ও একটা শাড়ির বুটিক চালায়, সেলাই ফোড়াই করতে ওর বরাবরই ভালো লাগতো। এখন নিজের ভালো লাগা কাজটি করতে পেরে অপর্ণা খুবই খুশি। অপর্ণার বান্ধবী নম্রতার মতে অপর্ণা সাংঘাতিকভাবে পারফেক্ট। নম্রতার সঙ্গে ওর পার্টনারের রিলেশনটা একমাত্র অপর্ণার জন্যই টিকে আছে বলে নম্রতার বিশ্বাস। তাই সে সময়ে অসময়ে অপর্ণার থেকে অ্যাডভাইস নিয়েই থাকে। একটি মেয়েকে দেখানো হয় যে প্রেগনেন্সি টেস্ট করতে গিয়ে জানতে পারে যে সে প্রেগনেন্ট। সে কাউকে একটা ফোন করতে থাকে, ফোনে না পেয়ে মেসেজও করে, কিন্তু সেই মানুষটি তাকে অলরেডি ব্লক করে দিয়েছে। রাগে দুঃখে ভেঙে পড়ে মেয়েটি। তারপর সে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে। এটি একটি মি টু পোস্ট, যেখানে লেখা থাকে যে প্রফেসর ঋষভ গঙ্গোপাধ্যায় ওকে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করে এবং যার ফলে সে এখন প্রেগনেন্ট। এই অন্যায় সে বিহিত চায়। দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছিল। অপর্ণা নিজের বুটিকে ব্যস্ত আর ঋষভ ক্লাসে। সেই সময় ইউনিভার্সিটিতে পুলিশ এসে ঋষভকে অ্যারেস্ট করে। গোধূলি বসাক বলে একটি মেয়ের করা সোশ্যাল মিডিয়ার মি টু পোস্টের বেসিসে। তারপর মেয়েটি সুইসাইড করারও চেষ্টা করে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট এবং সুইসাইডের চেষ্টা, এর ভিত্তিতেই ঋষভকে অ্যারেস্ট করা হচ্ছে। অবাক ঋষভ পুলিশের প্রশ্নের উত্তরে জানায় যে গোধূলি ওর এক্স স্টুডেন্ট। কয়েক বছর আগে পাশ করে সে ইউনিভার্সিটি ছেড়ে যায়। এদিকে ঋষভ যে অ্যারেস্ট হয়েছে তার কিছুই জানে না অপর্ণা। প্রিন্সিপাল ফোনে অপর্ণাকে পুরো বিষয়টা জানান। সঙ্গে সঙ্গে অপর্ণা নম্রতা আর সৌম্যকে সঙ্গে নিয়ে পুলিশ স্টেশন পৌঁছলে পুলিশ লয়ারের সঙ্গে কথা বলতে বলে। ঋষভ একজন লয়ার মিস্টার প্রধানের অ্যাড্রেস দিয়ে অপর্ণাকে অনুরোধ করে যে ওনার সাথে দেখা করতে। অপর্ণা গিয়ে ওনার সাথে দেখা করতে উনি অপর্ণা আর ঋষভের বিবাহিত জীবনের বিষয়ে জানতে চান। অপর্ণা জানায় যে তারা একেবারেই পারফেক্ট, হয়তোবা একটু বেশি পারফেক্ট। ওদের কনজুগাল লাইফও ভালো। প্রেগনেন্সির পরে অল্প প্রবলেম হয়েছিল, যেটা কাপলদের মধ্যে নর্মালি হয়েই থাকে, কিন্তু তারপর সব ঠিকঠাক। স্টুডেন্টদের সঙ্গে ঋষভের কেমন সম্পর্ক তা জানাতে গিয়ে অপর্ণা জানায় যে মেয়েদের মধ্যে ঋষভের পপুলারিটি একটু বেশি। সব মেয়েরা খুব সহজে ঋষভের উপর অ্যাট্রাক্টেড হয়ে যায়, আর এটা নতুন কিছু নয়। মিস্টার প্রধান অপর্ণাকে বলেন যে গোধূলির করা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্যই ঋষভকে অ্যারেস্ট করা হয়েছে। এটা কোনো কেস নয়, কারণ গোধূলি কোনো এফআইআর করেনি। বিভিন্ন মানুষ পোস্টটিকে ফরওয়ার্ড করে পুলিশকে ট্যাগ করেছে, ফলত পুলিশ বাধ্য হয়েছে ঋষভকে অ্যারেস্ট করতে। গোধূলি যদি এফআইআর করে সুইসাইড করত তাহলে বিষয়টা চিন্তার ছিল। এখন অপর্ণা যদি গোধূলির সঙ্গে দেখা করে সে বিতর্কিত পোস্টটি মুছে দিয়ে অন্য একটি ক্ষমা চেয়ে পোস্ট দিতে কনভিন্স করতে পারে গোধূলিকে, তাহলে তিনি ঋষভকে খুব সহজেই বেল করিয়ে আনতে পারবেন। গোধূলির সঙ্গে দেখা করতে যাওয়ার ইচ্ছা অপর্ণার একেবারেই ছিল না, কিন্তু প্রধান ওকে জানিয়ে দিয়েছিল যে এটি একমাত্র উপায় ঋষভকে জেল থেকে বের করে আনার। এসব চিন্তা করতে করতে অপর্ণা যখন ঘরে পৌঁছয় তখন দেখে যে ঋষভের ছোট ভাই আর ভাইয়ের বউ ওদের বাড়িতে এসেছে। সামাজিক মাধ্যমে ঘটনাটা ভাইরাল হয়ে যাওয়ায় মোটামুটি সবাই জানতে পেরে গিয়েছিল। সব জেনে শুনে ওরা অপর্ণাকে সাহায্য করার জন্য 2 দিন হাতে সময় নিয়ে ওখানে থাকতে এসেছে। ঋষভের ছোট ভাই জানায় যে পরদিন ওদের মাও আসবে। ওদের মা ঘটনাটার অনেকটাই জানতে পেরেছে, তাই এই সময়টা উনি সবার সাথে থাকতে চাইছেন। পরদিন সকালে অপর্ণা গোধূলির সঙ্গে দেখা করার জন্য হসপিটালে পৌঁছায়। সেখানে অপর্ণাকে দেখে গোধূলির একেবারে ভালো লাগে না। অপর্ণা ডাইরেক্টলি গোধূলিকে চার্জ করে যে সে কেন এরকম ধরনের একটি পোস্ট লিখে সুইসাইড অ্যাটেম্প্ট করল
কেনই বা সে তার নিজের প্রফেসরকে এভাবে ফাঁসালো। গোধূলি জানায় যে সে আর ঋষভ অনেকদিন থেকে রিলেশনশিপে আছে। হঠাৎ করে ঋষভ গোধূলির সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। এরই মধ্যে গোধূলি জানতে পারে যে সে প্রেগনেন্ট এবং অনেক চেষ্টা করেও সে ঋষভকে ফোনে পায় না, কারণ ঋষভ ততক্ষণে তার নাম্বার ব্লক করে দিয়েছে। সেই মুহূর্তে তার মাথা কাজ করছিল না, তাই সে সোশ্যাল মিডিয়ায় পোস্টটি দিয়ে নিজের জীবন শেষ করে দিতে চাইছিল। গোধূলি আরও বলে যে ঋষভের থেকে সে একটু মেন্টাল সাপোর্ট চাইছিল মাত্র, তার বেশি তার কিছুই চাওয়ার ছিল না। সেদিন যদি ঋষভ তার ফোন রিসিভ করে একটু কথা বলতো, তাহলে এরকম কিছুই সে করতো না। হয়তোবা কয়েকদিন পর নিজেই আসতো অ্যাবর্শন করাতে। সে যদি সত্যি ঋষভের ক্ষতি চাইতো, তাহলে ততদিনে সবাইকে জানিয়ে দিতে পারত তার আর ঋষভের রিলেশনের কথা, কিন্তু সে তো তা করেনি। এমনকি ঋষভ যখন তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেয়, তখনও সে কাউকে কোনো কথা জানায়নি, নিজেই সবটা সহ্য করে নিয়েছিল। এতক্ষণ ধরে অপর্ণা গোধূলির কথা সব শুনছিল, কিন্তু কিছুতেই কিছু বিশ্বাস করতে পারছিল না। ঋষভ কি করে করতে পারে এটা? এ কি শুনছে সে? অপর্ণার কেবলই মনে হতে থাকে যে গোধূলি মিথ্যা কথা বলছে, ঋষভ সেরকম কিচ্ছু করতে পারে না। তা সত্ত্বেও অপর্ণা গোধূলিকে জিজ্ঞেস করে যে সে এখন কি চায়। তখন গোধূলি কান্নায় ভেঙে পড়ে, বলে যে তার অলরেডি মিসক্যারেজ হয়ে গিয়েছে, এখন সে কিছুই চায় না, শুধু একটু সুবিচার চায়। অপর্ণা তখন বলে যে কিসের মিটু, কিসের সুবিচার, যা হয়েছে সেটা দুজনের সম্মতিতেই তো হয়েছে। গোধূলি তখন বলে যে ঋষভ ওর সঙ্গে জোর জবরদস্তি কোনো প্রোটেকশন না নিয়ে সহবাস করেছিল এবং তার ফলে সে প্রেগনেন্ট হয়ে পড়েছিল, এবং তারপরে ঋষভ তার সাথে রিলেশনে শেষ করে দিয়েছিল, তারই সুবিচার চায় সে। অপর্ণা আর গোধূলির কথা সইতে পারছিল না। এতক্ষণ সে যে গোধূলির সঙ্গে খুব ভালো ব্যবহার করছিল সেটাও নয়। হঠাৎই কথা বলতে বলতে গোধূলি বমি করতে শুরু করে। নার্স এসে অপর্ণাকে বেরিয়ে যেতে বলে। অপর্ণা অনেকক্ষণ হসপিটালের লবিতে বসেছিল, কিন্তু পরে বাড়ি ফিরে আসে। বাড়ি পৌঁছে দেখে যে তার শাশুড়ি অলরেডি চলে এসেছেন। উনি তো নিজের ছেলেদের প্রশংসায় পঞ্চমুখ, তার ছেলেরা এরকম কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারেন না, এটা ওনার বিশ্বাস বলেই উনি জানান। উনি মনে করেন গোধূলির মতো বাজে মেয়েরাই পারে ঋষভদের মতো ভালো ছেলেদের ফাঁসাতে। অপর্ণা কেন ফুল নিয়ে গোধূলির সঙ্গে দেখা করতে গেছে তা নিয়ে তিনি অপর্ণাকেও ভালো মন্দ কথা শোনান। সে যাই হোক, অপর্ণা গিয়ে প্রধানের সঙ্গে দেখা করলে উনি বলেন যে তিনি অপর্ণাকে গোধূলির সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটমাট করার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু অপর্ণা সেটা না করে চলে কেন এসেছে সেটা তিনি বুঝতে পারছেন না। গোধূলির সঙ্গে অপর্ণাকে মিটমাট করতেই হবে, না হলে ঋষভের বেল পাওয়া সম্ভব হবে না। পরদিন অপর্ণা আবার চেষ্টা করার জন্য সকালবেলা হসপিটালে পৌঁছয়, বাড়ির কাউকে কিচ্ছু না জানিয়ে। গিয়ে জানতে পারে যে সেদিন ভোরবেলায় গোধূলি কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। এটা শোনার পর অপর্ণা খুবই ভেঙে পড়ে, এটা ভেবে যে এখন তো কোনোভাবেই ঋষভের বেল পাওয়া সম্ভব নয়। কিন্তু মিস্টার প্রধান বলেন যে গোধূলির ঘরের লোকজন এসে কি স্টেপ নেয় সেটা দেখতে হবে, না হলে অন্য ব্যবস্থা নিতে হবে। এদিকে জেলে ঋষভের অবস্থাও খুব খারাপ। ওর মতো মানুষ কি আর জেলে গুন্ডা বদমাশদের সঙ্গে থাকতে পারে? হঠাৎ করে এসব কি হয়ে গেল ভেবে অপর্ণার তো একেবারে অস্থির অবস্থা। সে বুঝতেই পারছিল না যে গোধূলির তাকে বলা কথাগুলো কি সত্যি সত্যি কি ঋষভ একটা মেয়ের এভাবে সর্বনাশ করতে পারে? তাদের কাটানো পুরনো সময়গুলো একে একে অপর্ণার চোখে ভেসে ওঠে। অনেক চেষ্টা করেও সে তাদের জীবনে কোনো ফাঁক ফোকর খুঁজে পায় না। ঋষভ আজ পর্যন্ত কোনো কিছু নিয়েই তো অপর্ণাকে কখনো জোর করেনি, তবে যে গোধূলি বলল যে ঋষভ জোর করে ওর সাথে সহবাস করেছে। কে সত্যি কে মিথ্যে কিছুই অপর্ণা বুঝতে পারছিল না। টেনশনে থাকার জন্য অপর্ণার শ্বাসকষ্টটাও বেড়েছিল, তাই ঘন ঘন তাকে পাফ নিতে হচ্ছিল। এসব চিন্তা করতে করতেই অপর্ণার নিদ্রাহীন রাত্রি কাটছিল। পরদিন সকালে প্রধান ফোন করে জানান যে গোধূলির ঘরের লোকজন এসে তার দেহ দাহ করে আবার নিজের জায়গায় ফিরে গেছে। কেউ কোনো এফআইআর করেনি, তার জন্য উনি সহজেই ঋষভের বেল করিয়ে আনতে পারবেন। অপর্ণার আর টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কথাটা শুনে তো সবাই ভীষণ খুশি। এদিকে অপর্ণার মাথায় তো গোধূলির বলা কথাগুলি ঘুরছিল, তাই সে শাশুড়ির সঙ্গে বসে ঋষভের জীবনের কিছু না জানা কথা জানতে চাইছিল। অপর্ণা কথায় কথায় শাশুড়ি মায়ের কাছে জানতে চায় যে ঋষভ ছোটবেলায়
কোনোদিনও কোনো জিনিস নিয়ে জোর জবরদস্তি করেছে কিনা। উনি তখন অল্প ভেবে নিয়ে অপর্ণাকে জানান যে একবার ঋষভের বাবা কালীপুজোর সময় রকেট বোম কিনে এনেছিলেন এবং ঋষভকে বলেছিলেন যে বোতলের মধ্যে ঢুকিয়ে তারপর ফাটাতে। কিন্তু সেইবার আশ্চর্যজনকভাবে ঋষভ ওদের কারো কথা না শুনে হাতে নিয়ে সেই রকেট ফাটায়। যেহেতু সে কোনো দুর্ঘটনার শিকার হয়নি, তাই সাময়িকভাবে ঘটনাটা চাপা পড়ে যায়। কিন্তু ওনার মতে সেই প্রথমবার ঋষভ প্রচণ্ড জেদ করেছিল, আর কখনো সেরকম কোনো ঘটনা ঘটেনি। ঋষভের মায়ের থেকে এটা শোনার পর অপর্ণার কেবলই মনে হতে থাকে যে ওর কি কোথাও গন্ডগোল হচ্ছে। যাই হোক, সেই চিন্তাকে প্রশ্রয় না দিয়ে অপর্ণা ঋষভের জন্য অপেক্ষা করতে থাকে। যথাসময়ে ঋষভ মেলও পেয়ে যায়। অপর্ণা আশা করেছিল যে ঋষভ এসেই হয়তোবা অপর্ণার সঙ্গে সেই ঘটনার বিষয়ে আলোচনা করবে, কিন্তু আশ্চর্যজনকভাবে ঋষভ সেই বিষয়ে কোনো কথাই বলল না। এমনকি অপর্ণার সঙ্গে কোনো কথাই বলল না সে। বলা যেতে পারে যে অপর্ণাকে সে অ্যাভয়েড করতে শুরু করলো। অপর্ণা নিজে থেকে কয়েকবার সেই বিষয়ে কথা বলার চেষ্টাও করেছিল, কিন্তু ঋষভ কোনোভাবেই কথা বলতে রাজি ছিল না। বাড়িতে সবাই তখনও আছে, তাই খুব বেশি জোরাজোরি ও করতে পারছে না ঋষভকে। অবশেষে অপর্ণার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। অপর্ণা ডাইরেক্টলি চার্জ করে ঋষভকে আর পুরো ঘটনাটা জানতে চায়। ঋষভ তখন প্রচণ্ড রাগের সঙ্গে জানায় যে একজন এক্স স্টুডেন্টের সঙ্গে ওর কি রিলেশন থাকতে পারে। গোধূলি 2-3 বছর হয়ে গেল কলেজ ছেড়েছে। স্টুডেন্ট থাকাকালীন ওর স্বভাব চরিত্র একেবারেই ভালো ছিল না। 2 দিন পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করতো, সব সময় ছেলেদের সঙ্গে ওঠা বসা। এইরকম একটা মেয়ের থেকে আর কি বা আশা করা যায়? ওকে ফাঁসানোর জন্যই গোধূলি এই কাজটা করেছে। এতদিন অপর্ণার সোশ্যাল মিডিয়াতে কোনো প্রোফাইল ছিল না। এইবার সে নিজের একটা প্রোফাইল বানায়। সম্পূর্ণ ব্যাপারটাই ওর কাছে ধোঁয়াশার মতো লাগছিল। কিছুই বুঝতে পারছিল না যে কে সত্যি বলছে আর কে মিথ্যে। পরদিন একটা সেমিনার ছিল ইউনিভার্সিটিতে। সেখানে ঋষভের লেকচার দেওয়ার কথা। ঋষভ প্রথমে ভেবেছিল যে লেকচারটা সে ক্যান্সেল করবে, তারপর অনেক ভেবে ডিসিশন নেয় যে সেটা সে ক্যান্সেল করবে না। এদিকে ঋষভের কিছু শত্রু ওর সাসপেনশনের দাবিতে সাইন জোগাড় করার চেষ্টা চালাচ্ছিল। ঋষভ সেটা একেবারেই পাত্তা দিচ্ছিল না, আর তার জন্যই বেশি করে সে লেকচারে যোগদান করবে বলে স্থির করে। সেমিনারে অপর্ণাও যায় ঋষভের সঙ্গে। কিছু ছাত্র এসে প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে যে গোধূলির স্মরণে 2 মিনিট নীরবতা ওরা ওদের শিডিউলে রেখেছে। প্রিন্সিপাল শুনে ওদের উপর খুব রাগ করেন এবং বলেন যে ডক্টর গঙ্গোপাধ্যায় সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যাবে যদি গোধূলির স্মরণে নীরবতা পালন করা হয়। অতঃপর তিনি গোধূলির কন্ডোলেন্স বাতিল করতে বলেন। অনুষ্ঠান শুরু হয়। সবাইকে অবাক করে দিয়ে ডক্টর গঙ্গোপাধ্যায় অর্থাৎ ঋষভ গোধূলিকে নিয়ে কথা বলতে শুরু করে। গোধূলির আত্মার শান্তির জন্য সবাইকে 2 মিনিটের নীরবতা পালনের জন্য অনুরোধ করে সে। ঋষভ বলে চলে যে গত কয়েকদিন থেকে তার উপর দিয়ে যে ঝড় বয়ে চলেছে সেটা একেবারেই কাম্য ছিল না। তবু হাজার হোক, গোধূলি তো ওর স্টুডেন্ট, ওর সন্তান সম। তাই সে গোধূলির সব দোষ ক্ষমা করে দিয়েছে আর সবাইকে সবকিছু ভুলে যাওয়ার জন্য অনুরোধ করছে। ঋষভের মুখে এসব কথা শুনে অপর্ণা অবাক। ঋষভ কি বলছে? গোধূলির বিষয়ে তো ঋষভের এই মনোভাব ছিল না। গোধূলি যদি খুব খারাপ, তাহলে ঋষভ তাকে ক্ষমা করার কথা কি করে বলতে পারে? এই ঋষভকে তো সে ঠিক চিনতে পারছে না। ঋষভের কোন কথাগুলো সত্যি? অপর্ণাকে বলা কথাগুলো, না এখন এই সেমিনারে বলা কথাগুলো? লাঞ্চ ব্রেকে কয়েকজন ছাত্র এসে অপর্ণার সঙ্গে আলাপ জমায়। তারা বলে যে তারা খুব খুশি হয়েছে ডক্টর গঙ্গোপাধ্যায়ের গোধূলির প্রসঙ্গ উত্থাপন করায়। অপর্ণা তখন ছেলেটিকে জিজ্ঞেস করে যে গোধূলি মেয়ে হিসাবে কেমন ছিল। ছেলেটি তখন জানায় যে গোধূলি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, হয়তোবা সবার থেকে একটু আলাদা, কিন্তু ভালো। আজ এই সেমিনারে ওর পেপার পড়ারও কথা ছিল। পেপার পড়ার কথাটা অপর্ণার কাছে একদম নতুন। সে ভেবেছিল গোধূলি পাশ করে বেরিয়ে গেছে, তারপরেও যে সে কলেজে আসতো, সেমিনারে পেপারও পড়ার কথা ছিল, এসব কথা অপর্ণা জানতো না। তারপরে অপর্ণা জিজ্ঞেস করে যে গোধূলি কি একটু স্পয়েলড ছিল। ছেলেটি কিছু উত্তর দেওয়ার আগেই অন্য একটি ছেলে এসে অপর্ণাকে বলে যে স্পয়েলড বলতে সে কি বোঝাচ্ছে। এটা কারো ব্যক্তিগত মতামত হতে পারে, কিন্তু স্পয়েলড বলতে যা বোঝায় তা গোধূলি মোটেও ছিল না। আর কথা না বাড়িয়ে অপর্ণা সেখান থেকে চলে যায়।
রাস্তায় আস্তে আস্তে ঋষভের সঙ্গে অপর্ণার অল্প কথা কাটাকাটিও হয়। রাতে সোশ্যাল মিডিয়াতে অপর্ণা সেই ছেলেটি মানে অনুভবকে খুঁজে বের করে এবং তাকে পরদিন একটা ক্যাফেতে দেখা করতে বলে। পরদিন অনুভব অপর্ণাকে জানায় যে গধূলির একটি বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে কে সেটা ওরা কেউই জানতো না। গধূলি কখনো ওদের সেটা জানায়নি। রিলেশনটা নিয়ে গধূলি খুবই সিরিয়াস ছিল। অনুভবের গধূলির উপর ক্রাশ ছিল, তাই সে মাঝে মাঝে গধূলির ফ্ল্যাটে যেত। ফ্ল্যাটে গধূলি একাই থাকতো। অবশ্য লাস্ট কয়েকদিন থেকে গধূলি ওর ফোন ধরছিল না। ও সময় পায়নি ফ্ল্যাটে গিয়ে খোঁজ খবর নেবার। তারপর দিয়ে এই ঘটনাই ঘটে। ঋষভের প্রসঙ্গে ছেলেটি বলে যে ডক্টর গঙ্গোপাধ্যায় খুব ক্ষমতালোভী মানুষ। মেয়েদের অ্যাটেনশন ওনার খুব প্রিয়। উনি নিজেও মেয়েদের খুবই অ্যাটেনশন দিতেন। মেয়েরা ওনার চেম্বারের আশেপাশে ঘোরাঘুরি করলে উনি সেটা খুব এনজয় করতেন। ছেলেটি আরও কিছু বলতে যাচ্ছিল যে মেয়েরা যদি খুব শরীর দেখানো পোশাক পরতো তাহলে তিনি সেটাও এনজয় করতেন। কিন্তু অনুভবের মুখ থেকে এসব কথা শুনতে অপর্ণার মোটেই ভালো লাগছিল না। তাই অপর্ণা তখন কথা না বাড়িয়ে সেখান থেকে উঠে চলে আসে। পরদিন নম্রতা আসে বুটিকে। অপর্ণাকে গধূলি সোশ্যাল মিডিয়ায় থাকা প্রোফাইল পিকচার দেখিয়ে বলে যে ও পরে থাকা চেইনের লকেটটা দেখতে। একটা আর এর লকেট। গধূলির নামের মধ্যে তো আর লেটার নেই। আর যে ঋষভ সেটাও নয়, কিন্তু তথাপিও নম্রতা অপর্ণাকে একটু ভেবে দেখতে বলে। অপু প্রথম এইসব ব্যাপারগুলো একেবারেই পাত্তা দিতে চাইছিল না, কিন্তু ঋষভের ব্যবহারে ওর মনে হতে থাকে যে নিশ্চয়ই ঋষভ ওর থেকে কিছু লুকিয়ে যাচ্ছে। এই ব্যাপারে অপু ওর জায়ের সঙ্গে আলোচনা করে, কিন্তু ওর যা ওকে বলে যে সব সত্য কথা জানার দরকার নেই, যেভাবে চলছে সেভাবে চলাই ভালো। কিন্তু অপর্ণার মন মানে না। ঋষভের সঙ্গে ওর সম্পর্ক ক্রমশই খারাপের দিকে যেতে থাকে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে গধূলির বোনের একটি লাইভ ওদের চোখে পড়ে। শাড়ি আনতে যাওয়ার ছুতো করে ওরা মানে অপর্ণা, নম্রতা আর সৌম্য মেদিনীপুরে গধূলির বাড়ি যায়। এটা গধূলির কাকার বাড়ি। বাবা মারা যাওয়ার পর গধূলি সেখানেই বড় হয়েছে। একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার। প্রথমে গধূলির বিষয়ে ওরা কিছুই বলতে চাইছিল না। পরে আস্তে আস্তে বলে যে গধূলির সঙ্গে ওদের বিশেষ রিলেশন ছিল না। গত 2 বছর থেকে যখন গধূলি মেদিনীপুরে আসতো তখন আর ওদের বাড়িতে থাকতো না। গধূলির মৃত্যুর খবর পেয়ে ওরা যায়, গিয়ে শেষকৃত্য সম্পন্ন করে আবার চলে আসে। না, পুলিশের কাছে ওরা যায়নি, কারণ তাতে ওদের বদনাম আরও বাড়ত। এমনিতেই গধূলি বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গিয়ে ওদের যথেষ্ট বদনাম করে দিয়ে গেছে। নম্রতা যখন ওর বোনের সঙ্গে দেখা করতে চায়, প্রথমে কাকা কাকিমা রাজি না হলেও পরে তারা সেটা মেনে নেয়। মেয়েটি খুব ন্যাওটা ছিল দিদির। গধূলিও তার বোনকে খুব ভালোবাসত। গধূলির কাকাতো বোন মানে মুনিয়াকে জিজ্ঞেস করে ওরা জানতে পারে যে গধূলি শেষের 2-3 বছর মেদিনীপুরে এসে আর ওদের বাড়িতে থাকতো না, আলাদা বাড়িতে থাকতো। মুনিয়ার মনে হয় যে ওর দিদির সঙ্গে কোনো একজনের রিলেশন ছিল, কারণ দিদি সবসময় ফোনে কারোর সাথে ঝগড়া করত। গত বছর পুজোর সময় সেই লোকটা দিদির সঙ্গে দেখা করতে মেদিনীপুরে আসে, সেটা সে দেখেছিল। লোকটা খুব জোর জবরদস্তি করছিল দিদির সাথে। দিদির সারা শরীরে মারের চিহ্ন সে দেখেছিল। সৌম্য তখন মুনিয়াকে জিজ্ঞেস করে যে ছবি দেখলে সে লোকটিকে চিনতে পারবে কিনা। অপর্ণা যখন ঋষভের ছবি মেয়েটিকে দেখায় তখন মেয়েটি বলে যে এই সেই লোক যাকে সে দিদির সঙ্গে দেখেছিল। শোনার পর অপর্ণা কান্নায় ভেঙে পড়ে। তার কাছে অনেক কিছুই দিনের আলোর মতো স্পষ্ট হতে থাকে। অপর্ণা মিস্টার প্রধানের কাছে গিয়ে ঋষভকে ডিভোর্স নোটিশ পাঠাতে বলে। ঘরে ফিরে অপর্ণার ব্যবহার ঋষভ আর ওর পরিবারের লোকজনকে খুবই অবাক করে। অপর্ণার চোখ মুখের অবস্থা কেমন যেন। এই অপর্ণাকে তো কেউই চিনতে পারছে না। সেই সময় ঋষভের কলিগ ফোন করে জানায় যে ঋষভের সাসপেনশন বোধহয় আর ঠেকানো গেল না। সাসপেনশনের জন্য মিনিমাম 10টা সাইন দরকার। 9টা সাইন জোগাড় হয়েছিল, আর আজ অপর্ণা এসে 10 নম্বর সাইন করে দিয়ে গেছে। এদিকে অপর্ণা টেস্ট করে জানতে পারে যে সে প্রেগনেন্ট। এখন সে কি করবে? ঋষভের সঙ্গে ডিভোর্স এবং ঋষভের সাসপেনশনের ব্যবস্থা সে তো নিজের হাতে করে এসেছে। কি হবে এখন? সে তো সত্যি ঋষভের উপর ডিপেন্ডেন্ট। পারবে কি ঋষভকে সে ছেড়ে থাকতে? না আগের মধ্যে সুখী দাম্পত্যে জড়িয়ে পড়বে? এসব চিন্তা অপর্ণার মাথায় চলতে চলতে সিজন 1 শেষ হয়ে যায়। শুরু হচ্ছে সিজন 2। অপর্ণা জানতে পারে যে সে প্রেগনেন্ট। এদিকে ঋষভও জেনে গিয়েছে যে অপর্ণা গিয়ে ওর সাসপেনশনের দাবিতে সাইন করে এসেছে।
ঋষভ যখন অপর্ণার উপর খুব চিৎকার চেঁচামেচি করছে, তখন অপর্ণা ঋষভকে জানায় যে ও শুধু কলেজেই যায়নি, গধূলির বাড়িতেও গেছিল। সেখান থেকে সে সবটা জেনে এসেছে। ঋষভ এখন আর কোনো কিছুই লুকোতে পারবে না ওর থেকে। এদিকে ঋষভের মা, ভাই রিতম সবাই খুব খাপ্পা অপর্ণার উপর। অপর্ণা জানায় যে সে কাল মিঠিকে নিয়ে সেখান থেকে চলে যাবে। সেই মতে নম্রতাকে একটা ছোট্ট ঘরও খুঁজে দিতেও বলে, আর একটা চাকরি, যে করেই হোক ওকে একাই মিঠিকে মানুষ করতে হবে। সেই রাতটা কোনো মতে কাটিয়ে পরদিন ভোরবেলা অপর্ণা উঠে রেডি হয়ে নেয়, আর মিঠিকেও রেডি করিয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার আগে ঋষভের রুমে এসে দেখে যে ঋষভ ঘুমের ওষুধ খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। তারপর ঋষভকে হসপিটালে অ্যাডমিট করা হয়। খুব ক্রিটিক্যাল অবস্থা থেকে আস্তে আস্তে ঋষভ সুস্থও হয়। দুদিন পর অপর্ণা হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছে, সেই সময় ওর মোবাইলে একটি ফোন আসে। অপর প্রান্তে একজন ভদ্রমহিলার গলা। উনি বলেন যে উনি মিঠির ক্লাস টিচার। মিঠির মাথা ফেটে গেছে। অপর্ণা যেন সঙ্গে সঙ্গে স্কুলে আসে। ফোনটা পাওয়ার পর অপর্ণা মিঠির স্কুলে গিয়ে দেখে যে মিঠি একেবারে সুস্থ স্বাভাবিক। ক্লাস টিচার বলেন যে উনি কোনো ফোন করেননি, এভাবে ফোন করা স্কুলের নিয়ম নয়। এদিকে অপর্ণা খুব চিন্তায় পড়ে, স্কুল থেকে ফোন করেনি তো ফোনটা করলো কে, কেনই বা করলো। অপর্ণা মিঠিকে নিয়ে হসপিটালে পৌঁছে দেখে যে ঋষভের প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। নার্স বলে যে হঠাৎ করে কাঁচতে কাঁচতে ঋষভের শ্বাসকষ্ট শুরু হয়, এখন নেবুলাইজেশন করা হচ্ছে। তখনই অপর্ণার চোখ পড়ে গ্ল্যাডিওলার দিকে। ঋষভের গ্ল্যাডিওলাতে অ্যালার্জি, সেটা অপর্ণা জানে। নার্স জানায় যে কলেজ থেকে ঋষভের কলিগরা এসেছিলেন, ওনারাই নিয়ে এসেছেন ফুলগুলো। অপর্ণার চা বলে যে সেই ফুলগুলো সেই টেবিলে সাজিয়ে রেখেছে। ও সত্যিই জানতো না যে গ্ল্যাডিওলাতে দাদার অ্যালার্জি। রাতে অপর্ণা বাড়িতে বসে সেই নম্বরটা কার জানার জন্য কলার আইডি অ্যাপ ইনস্টল করছিল। তখন অপর্ণার যা এসে অপর্ণাকে রিকোয়েস্ট করে যে সেই যেন ঋষভকে সেকেন্ড চান্স একটা দেয়। ঋষভ যদি অপর্ণাকে ভালো নাই বাসতো তাহলে কখনোই সুইসাইড করার চেষ্টা করতো না। কথাটা সে অপর্ণাকে একটু ভেবে দেখতে অনুরোধ করে। পরদিন অপর্ণা যখন হসপিটালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন ঋষভের মা অপর্ণাকে যা নয় তাই বলে কথা শোনাতে থাকে। ঋষভ মরে গেলে অপর্ণার ভালো হয়, অপর্ণা মুক্তি পায়, এইসব। তারপর ওয়ার্নিং দেয় যেন অপর্ণা ঋষভের হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার আগেই নিজের এফআইআর তুলে নেয়। এদিকে ঋষভের কলেজে একজন নতুন গ্রুপ ডি স্টাফ জয়েন করেছে। মেয়েটির নাম সুরমা, খুব চটপটে আর বুদ্ধিমতী। প্রফেসররা ওর কাজের প্রশংসায় পঞ্চমী। ওনারা যে সেদিন হসপিটালে ফুলগুলি নিয়ে গেছিলেন সেটি এই সুরমাই এনে দিয়েছিল। সুরমা যখন জানতে পারে যে তার আনা ফুলে ঋষভ স্যারের অ্যালার্জি হয়েছে, তখন সে খুবই দুঃখ পায়। যেহেতু কলকাতা শহরে সে নতুন, তাই থাকার জন্য সুরমা একটি ভালো ঘর খুঁজছিল। সেখানে সে তার মায়ের সাথে থাকবে, একটু বেশি আলো হাওয়া খেলবে, এমন একটি ঘর তার প্রয়োজন, কারণ সুরমার মা খুব অসুস্থ। অন্যদিকে অপর্ণা শাশুড়ির বলা কথা চিন্তা করতে করতে হসপিটালে পৌঁছয়। এসে দেখে যে ঋষভের প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। কেউ এসে ওর রুমের এসি অফ করে দিয়েছে। ডাক্তার এসে অক্সিজেনের ব্যবস্থা করেছে। নার্স জানায় যে ঋষভের বাড়ি থেকে ফোনে কেউ এসি অফ করে দিতে বলেছিল। অপর্ণা বলে যে বাড়ি থেকে কেউ সেটা করবে না, কারণ সবাই জানে যে ভেন্টিলেশন না থাকা রুমে ঋষভ থাকতে পারে না, ওর শারীরিক অসুবিধা হয়। ততক্ষণে রিতম হসপিটালে পৌঁছে গেছে। সব দেখে শুনে সে অপর্ণাকে দোষারোপ করতে শুরু করে। ঋষভ মরে গেলে অপর্ণা ইন্স্যুরেন্সের টাকায় ফুর্তি করবে, সেই ভেবেই অপর্ণা ওর দাদার সঙ্গে এসব করে চলেছে। অপর্ণার সঙ্গে ঋষভ নম্রতাকেও দু চার কথা শুনিয়ে দেয়। রিতম শিওর যে অপর্ণার কোনো লাভ অ্যাফেয়ার আছে, আর তার জন্যই সে তার হাজবেন্ডের সঙ্গে এগুলি করে চলেছে। রিতমের কথাগুলো শুনে অপর্ণার স্বাভাবিকভাবেই খুব খারাপ লাগে। এই সেই রিতম যাকে সে বিয়ের পর এত যত্ন করে এসেছে। অপর্ণা ঠিক করে যে পরদিন সে হসপিটালে এসে খবর নেবে যে কে এসি অফ করার নির্দেশ দিয়েছিল, কারণ ঋষভও তাকে বলছিল যে কেউ তাকে মারতে চাইছে। এদিকে অপর্ণা যে ঋষভের এগেইনস্টে এফআইআর করেছিল তার শুনানির জন্য কোর্টে ডেটও পড়ে। অপর্ণা মুনিয়ার সঙ্গে কথা বলে রেখেছিল যে সে যেন এসে কোর্টে সাক্ষ্য দেয়, কিন্তু মুনিয়া সেদিন কোর্টে আসে না। মুনিয়ার মা বাবা ওকে কোর্টে আসতে দেয় না। মিস্টার প্রধান নম্রতাকে বলে যে অপর্ণাকে একটু বোঝাতে, যে মেয়েটার ঘরের লোকজনই মেয়েটার সঙ্গে নেই, সেখানে অপর্ণা নিজের সুখের সংসার বিসর্জন দিয়ে কেন মেয়েটার জাস্টিসের জন্য চেষ্টা করছে। এটা একেবারেই অসম লড়াই। নম্রতা যেন অপর্ণাকে বোঝায় যে সে যেন এই কেসটি
তুলে নেয়। পরদিন অপর্ণা হসপিটালে ভিজিটিং আওয়ার্সের আগেই পৌঁছে যায়। গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারে যে একজন মহিলা ফোন করে এসিটা বন্ধ করতে বলেছিল। ঋষভের সঙ্গে দেখা করতে গিয়ে অপর্ণা দেখে যে ঋষভের কলিগ প্রশান্ত দা সেখানে বসে আছে এবং ওরা দুজন কোনো একটা বিষয় আলোচনা করছে। প্রশান্ত ঋষভকে জিজ্ঞেস করছে যে সে ভোরবেলাতেই ওষুধটা খেয়েছিল কিনা। ঋষভ বলে যে সে ডাক্তারের কথা মতো ভোরবেলায় 10টার কম ট্যাবলেট খেয়েছিল, যেমন ডক্টর বলেছিলেন আর কি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে প্রশান্ত কোনো একজন ডক্টরের থেকে কনফার্ম করে নিচ্ছে যে কতটা ঘুমের ওষুধ খাওয়া সেফ। ঋষভ বলতেই থাকে যে তার চাকরি আর পরিবার বাঁচানোর জন্য এই স্টেপটা নেওয়ার খুব দরকার ছিল, তাই এই সুইসাইডের নাটকটা করতে সে বাধ্য হয়েছে। বাইরে থেকে অপর্ণা এই সমস্ত কথাই শুনে নেয়। তারপর রাগে দুঃখে হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার সময় মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে যায়। পড়ে গিয়ে মনে পড়ে তার প্রেগনেন্সির কথা। ডাক্তার তাকে বলেছিলেন যে সাবধানে চলাফেরা করতে। পড়ে গিয়ে অপর্ণা যখন ডাক্তার ডাক্তার বলে চেঁচাচ্ছিল আর বলছিল যে সে প্রেগনেন্ট, তখনই রিতম এবং বাড়ির অন্যান্য লোকজন জানতে পারে অপর্ণার প্রেগনেন্সির কথা। এভাবে ঋষভও ব্যাপারটা জানতে পেরে যায়। ঘরে ফেরার পর অপর্ণার আদর দুগুণ বেড়ে যায়। রিতম আসে ওর কাছে ক্ষমা চাইতে। শাশুড়িও খুব আদর যত্ন করে অপর্ণাকে। অপর্ণার সঙ্গে নম্রতা দেখা করতে এলে অপর্ণা তাকে ঋষভের সুইসাইডের নাটকটার বিষয়ে জানায়। এদিকে সেই মেয়েটি যার নাম সুরমা, সে ঠিক ঋষভের ফ্ল্যাটের সামনেই একটা ফ্ল্যাটে থাকতে আসে ওর মার সঙ্গে। মা মেয়ের কথাবার্তা থেকে এটাই বোঝা যায় যে সুরমার বাবা নেই, মারা গেছে কয়েক বছর হলো, আর সুরমার বিয়ে এখনো হয়নি। ও কলেজে গ্রুপ ডি পোস্টে চাকরি করে। যদিও কলকাতার পোস্টটা ও কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট নয়, তথাপিও এক্সপিরিয়েন্সের জন্য ও এসেছে কলকাতায় আর পড়াশোনাও করছে চাকরির পরীক্ষা দেবে বলে। এসবের মধ্যে ঋষভের হসপিটাল থেকে ছুটি হয়ে যায় এবং ওরা সবাই মিলে ঋষভকে ঘরে নিয়ে আসে। শাশুড়ি বলেন যে কয়েকদিন ওদের সঙ্গে থেকে উনি এবার চলে যাবেন। এরপর থেকে অপর্ণা আর ঋষভ যেন সুখে শান্তিতে ঘর সংসার করে। অপর্ণার বাড়ির কর্মসহায়িকা মেয়েটি বলে যে সামনের হালদারদের ফ্ল্যাটে নতুন ভাড়াটে এসেছে, সেই ভাড়াটে এসে মিষ্টির প্যাকেট দিয়ে গেছে। এদিকে ঋষভ ঘরে গিয়ে দেখে যে বিছানার উপর একটি গিফট পড়ে আছে। অপর্ণাকে জিজ্ঞেস করতে অপর্ণা বলে যে সে রাখেনি, হয়তো রিতম রেখে থাকবে। অপর্ণা ঋষভের সঙ্গে ভালো করে কথা বলছে না দেখে ঋষভ অপর্ণাকে বলে যে সে সত্যিই গোধূলির সঙ্গে ইনভলভ হয়ে গেছিল। গোধূলির মধ্যে একটা আশ্চর্য টান ছিল যেটা সে ইগনোর করতে পারেনি, কিন্তু একবারই সে ওর সাথে সহবাস করেছিল। এই বাচ্চাটা ঋষভের নয়, অন্য কার। সে সত্যি অপর্ণাকে ভালোবাসে আর তার জন্য সে নিজের জীবনটা শেষ করে দিতে চাইছিল। অপর্ণা শুধু ওর কথা শুনেই যায়, উত্তরে কিছুই বলে না। হালদারের ভাড়াটে বাড়ির থেকে আসা মিষ্টির বাক্স খুলতে গিয়ে অপর্ণা দেখে যে ভেতরে একটা চিরকুটে লেখা আছে যে সত্য খোঁজার জন্য ধন্যবাদ। এদিকে ততক্ষণে ঋষভ সেই বিছানার উপর থাকা গিফটটা খুলে ফেলেছে। খুলে সেখানে একটি পারফিউমের শিশি পায়। পারফিউমের স্মেলটা তার খুব চেনা চেনা। প্যাকেটের মধ্যে সেও একটি চিরকুট পায় যেখানে একটি কবিতা লেখা। তারপরে তার মোবাইলে একটা ফোন আসে। ফোনে কোনো একটি মেয়ে সেই কবিতাটি আবার রিপিট করে এবং জিজ্ঞেস করে যে স্যার, গিফট আপনার পছন্দ হয়েছে? কথাটা শুনে ঋষভ খুব ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় রিতম ঘরে এসে দেখে যে তার দাদা কেমন জানি করছে। পারফিউমটা রিতম সেখানে রেখেছে কিনা সেটা ঋষভ জিজ্ঞেস করলে রিতম তা অস্বীকার করে। তারপর থেকে ফোনটা মাঝে মাঝে আসতে শুরু করে, কিন্তু কল ব্যাক করলে বলে যে সুইচড অফ। ঋষভ প্রশান্তকে নাম্বারটা দিয়ে বলে খোঁজ খবর করতে যে নাম্বারটা কার। রিতম অপর্ণাকে জিজ্ঞেস করে যে পারফিউমটা তার দাদাকে দিয়েছে কিনা। রিতম অপর্ণা জানায় যে সে দেয়নি। রিতম বলে যে সেও তো দেয়নি, তবে কে দিল? সেদিনের ঘটনা অপর্ণা নম্রতা দুজনে মিলে ফোনে ডিসকাস করে। পরদিন ঋষভের বিছানা পরিষ্কার করতে গিয়ে অপর্ণা সেই কবিতার চিরকুটটা বিছানায় পায়। সঙ্গে সঙ্গে একটা ফোন আসে ঋষভের মোবাইলে। অপর্ণা ফোনটা রিসিভ করলে উল্টো দিক থেকে একটা মেয়ে সেই কবিতাটা বলতে শুরু করে আর জিজ্ঞেস করে যে তার গিফটটা পছন্দ হয়েছে কিনা। তারপরে অপর্ণা যায় সামনের ফ্ল্যাটে একটু খোঁজ খবর নেওয়ার জন্য। গিয়ে অপর্ণা সুরমার মার সাথে আলাপ জমায়। সেই ফ্ল্যাটে সুরমা আর ওর মা থাকতো। মেয়ে কলেজে চাকরি করে বলে সুরমার মা জানান এবং সুরমার সাথেও পরিচয় করিয়ে দেন অপর্ণার। মিষ্টির বাক্সর মধ্যে থাকা চিরকুটের বিষয়ে জানতে চাইলে মেয়েটি মানে সুরমা জানায় যে মিষ্টির বাক্স সে দিয়ে এসেছিল, কিন্তু কোনো চিরকুট সে রাখেনি। এটা জানতেই অপর্ণা সে ফ্ল্যাটে গিয়েছিল।
এদিকে চা বানাতে বানাতে সুরমার পুরোনো কথা মনে পড়ে, ঋষভের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের কথা। এদিকে নম্রতা অপর্ণাকে জানায় যে ওদের ক্যাফেতে একজন ভদ্রলোক আসেন যিনি আগে মোবাইল কোম্পানিতে কাজ করতেন। অপর্ণার মোবাইলে যে ফোনটি এসেছিল মিঠির স্কুলের নাম করে, সে এই ফোন নাম্বারটি ভদ্রলোককে দিলে উনি ট্র্যাক করে দিতে পারবেন। ট্র্যাক করে জানতে পারা যায় যে সেই নাম্বারের লোকেশন সে হালদার বাড়ি। আবারও অপর্ণা আর নম্রতা যায় সুরমাদের বাড়ি। কথায় কথায় ওরা জানতে পারে যে ভদ্রমহিলার নাম মনোরমা। মনোরমা বলেন যে সুরমার বাবা ওনার নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছিলেন সুরমা। নিজের নম্বরটি সেভ করে দেওয়ার উদ্দেশ্যে অপর্ণা মনোরমার থেকে মোবাইল ফোনটি চেয়ে নিয়ে সেখান থেকে মিস কল দিয়ে ওনার নাম্বারটি বের করার চেষ্টা করেন এবং তারপর অপর্ণা আর নম্রতা দুজন সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। আসলে অপর্ণার কাছে প্রথম দিন ফোন আসার পরেই কলার আইডিতে অপর্ণা দেখেছিল যে নাম্বারটির মালিক জনৈক মনোরমা বিশ্বাস, কিন্তু মনোরমা বিশ্বাসের নম্বরটি সেই নম্বর নয়। অবশ্য উনি বলেছিলেন যে ওনার পুরনো ফোন নাম্বার সব হারিয়ে গেছে। ঋষভের কলিগদের থেকে অপর্ণা জানতে পেরেছিল যে সেদিন ফুলগুলো সুরমাই ওদের এনে দিয়েছিল। নম্রতা আর অপর্ণা মোটামুটি বুঝে তো গিয়েছিল যে সুরমা এসব কাণ্ড ঘটিয়ে চলেছে, যদিও চিরকুটির কথাটা সে অস্বীকার করেছিল, কিন্তু পারফিউমটা কে ঋষভকে দিল সেটা তখনও তারা বুঝতে পারেনি। যদিও নম্রতা বারবার বলছিল যে সুরমাই পারফিউমের বোতলটা ওদের বেডরুমে রেখে গেছিল, অপর্ণা কিছুতেই সেটা মানতে পারছিল না। নম্রতা আর অপর্ণা যখন এসব বিষয় নিয়ে আলোচনা করছিল, ঠিক সেই সময় অনুভব ফোন করে অপর্ণাকে বলে যে ওরা গোধূলির জাস্টিসের জন্য ক্যান্ডেল মার্চ আয়োজন করেছে, সেখানে যদি অপর্ণা উপস্থিত থাকে তাহলে খুব ভালো হয়। কিন্তু অপর্ণা তখনই অনুভবকে কথা দিতে পারে না। সেজন্য অনুভব অপর্ণাকে ভুল বোঝে, বলে যে অপর্ণা তাহলে নিজের স্বামী সুখের সংসারের কাছে বিক্রি হয়ে গেল। অনুভবের কথায় অপর্ণা কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। পারফিউমটা সুরমায় দিয়েছে কিনা সেটা জানার জন্য পরদিন সকালে অপর্ণা পারফিউমের বোতলটা আবার সুন্দর করে প্যাক করে মনোরমা দেবীর হাতে দিয়ে আসে, বলে যে সুরমাকে দিয়ে দিতে। এটা সুরমা ভুল করে ওদের বাড়িতে ফেলে এসেছিল। যদি সে ফেলে আসেনি তাহলে যেন সে মনে করে এটা তার গিফট। বোতলটা হাতে পেয়ে সুরমা বুঝে যায় যে অপর্ণা সবটাই বুঝতে পেরে গেছে। প্যাকেটের ভেতরে একটা চিরকুটো ছিল, সেখানে কবিতার ছন্দে লেখা ছিল যে অপর্ণা সুরমার থেকে শুধু সত্যিটাই জানতে চায়। সুরমা তখন তার সেই নাম্বার থেকে মেসেজ করে অপর্ণাকে একটি ক্যাফেতে ডাকে। সুরমা যখন ক্যাফেতে আসে তখন অপর্ণা ওকে নিজের গল্প বলতে বলে। তখন সুরমা বলতে শুরু করে যে ওর বাবা মারা যাওয়ার পর সে আর পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি, বিএ পাশ করেছিল, তারপর বাধ্য হয়ে সে বাবার কলেজে চাকরিতে জয়েন করে। সেই সময় সে জামশেদপুর কলেজে গ্রুপ ডির চাকরি করত। ঋষভ সেখানে গেছিল সেমিনারে যোগ দিতে। সুরমার যেহেতু বরাবরই পড়াশোনায় খুব ইন্টারেস্ট, তাই সে ঋষভের সেমিনার অ্যাটেন্ড করে এবং ওর খুব ভালোও লাগে। সুরমা ঋষভের কাছে গিয়ে ওর লেকচারের প্রশংসা করে। ঋষভও খুব মনোযোগ দিয়ে সুরমার সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। ঋষভের সঙ্গে কথা বলে মনে হচ্ছিল না যে ওরা প্রথম দিন কথা বলছে। ঋষভ সেই সময় সুরমাকে জিজ্ঞেস করে যে সে কি পারফিউম লাগিয়েছে, গন্ধটা খুব সুন্দর। সুরমা তখন বলে যে এটা তার বাবার পারফিউম, বাবার কথা মনে পড়লেই সে এটা লাগায়। ঋষভ তখন বলে যে সামনের মাসে ওর পাশের কলেজে আরও একটা সেমিনার আছে, সুরমা যদি চায় তাহলে সেই সেমিনারটা অ্যাটেন্ড করতে পারে। সুরমা তখন জানায় যে সামনের মাসে সে পারবে না, কারণ সামনের মাসে তার বিয়ে। ওর বাবা নেই, মাও সবসময় খুব অসুস্থ থাকে, তাই সে তাড়াতাড়ি বিয়ে করে নিতে বাধ্য হচ্ছে। আরও অনেক ধরনের কথাই ঋষভের সঙ্গে হয় সুরমার। ঋষভকে সুরমা বলে যে ভবিষ্যতে সে যদি আবার পড়াশোনা আরম্ভ করে তাহলে নিশ্চয়ই সে ঋষভের সঙ্গে যোগাযোগ করবে। যে কদিন ঋষভ সেখানে ছিল প্রায় প্রতিদিনই ওদের দেখা হতো। একদিন বিকেলে ঋষভ সুরমাকে নিজের গেস্ট হাউসে আসতে বলে। ঋষভ কেন ডেকেছে সেটা সুরমা ঠিক বুঝতে পারে না। যাওয়ার পর ঋষভ ওর সাথে সহবাস করতে চায়। প্রথমে সুরমা তা করতে অস্বীকার করে, বলে যে ঋষভের সংসার রয়েছে এবং তারও সামনে বিয়ে। ঋষভ আরও জোর করলে সুরমা ঋষভের অমোঘ আকর্ষণ আর অস্বীকার করতে পারে না। তারপর ঋষভ কলকাতায় চলে আসে এবং তারপর থেকেই সে সুরমার নগ্নদেহের ফটো ও ভিডিও চেয়ে পাঠায়। যেহেতু ঋষভ সুরমাকে বলেছিল যে সে খুব ইউনিক অ্যান্ড স্পেশাল, তাই সুরমা ভাবছিল যে ঋষভ হয়তোবা তাকে ভালোবেসে ফেলেছে, তাই সেও ঋষভের কথায় ফটো ভিডিও পাঠিয়ে যাচ্ছিল। কিন্তু সুরমা যখনই ঋষভকে ডিভোর্সের কথা বলে তখনই ঋষভ এড়িয়ে যায়। এদিকে সুরমার বিয়ের দিনও সামনে। সে একটা হেস্তনেস্ত করার জন্য ঋষভকে ফোন করে। বারবার ফোন কেটে দিলেও একটা সময় ফোন রিসিভ করে ঋষভ।
তখন সুরমা বলে যে সে ফাইনালি জানতে চাইছে যে ঋষভ অপর্ণাকে ডিভোর্স দেবে কিনা। ঋষভ তখন সুরমাকে বলে যে চুপচাপ সে যেন নিজের বিয়েটা করে নেয়। কথাটা শুনে সুরমার খুব রাগ হয়। সে ঋষভকে বলে যে এতদিন ঋষভ তার সাথে যা যা করে এসেছে তা সে সবাইকে বলে দেবে, ঋষভের কলেজের সবাইকে সেটা জানিয়ে দেবে। তখন ঋষভ বলে যে সুরমার রোজগারে ওদের সংসারটা চলে, ওর বাবা নেই। সুরমা কি চায় যে এসব ফটো ভিডিও সবার মোবাইলে ঘুরে বেড়াক? বলেই সুরমার একটি ভিডিও সুরমার ভাবি হাজবেন্ডের কাছে সে পাঠিয়ে দেয়। তারপর আর কি, ছেলেটি এসে সুরমাকে প্রচন্ড অপমান করে বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। এত কিছু ঘটনা সুরমা ওর মাকে কিছুই জানতে দেয়নি। ওর মা জানেও না যে কেন সেদিন সুরমার বিয়েটা ভেঙে গেল। অপর্ণা যখন জিজ্ঞেস করে যে ঋষভ ছেলেটির নাম্বার কোথা থেকে পেল, তখন সুরমা জানায় যে সেই একদিন সে নাম্বারটি ঋষভকে দিয়েছিল। সুরমা এতদিন কাউকে কিছুই জানায়নি। তারপর হঠাৎ সোশ্যাল মিডিয়ায় গোধূলি বসাকের পোস্টটিও চোখে পড়ে এবং তারপর সে ঠিক করে নেয় যে সেও আর চুপ থাকবে না, সেও নিজের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে। অপর্ণা তখন জানতে চায় যে ঋষভের সাথে সে কি করতে চাইছিল, সে কি ঋষভকে মেরে ফেলতে চাইছিল? তখন সুরমা বলে যে সে একেবারেই মেরে ফেলতে চায়নি ঋষভকে, সে চাইছিল যে ঋষভকে ভয় দেখিয়ে দেখিয়ে কষ্ট দিয়ে দগ্ধে শেষ করে দিতে, যেমন করে সুরমা এতদিন নিজের জীবনটা কাটিয়েছে ঠিক সেভাবে। তারপর অপর্ণা সুরমাকে নিয়ে নিজেদের বাড়িতে যায়। ঋষভকে বলে যে তার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে। সুরমাকে দেখে ঋষভের তো অবস্থা খারাপ। সুরমা আবার সঙ্গে করে একগুচ্ছ গ্ল্যাডিওলাও নিয়ে গেছিল, যার কারণে ঋষভের প্রচন্ড হাঁচি কাশি হতে শুরু করে। একঘর লোকের সামনে অপর্ণা বলে যে ঋষভ আর কত মেয়ে জীবন নষ্ট করবে, অলরেডি তো সে 3 জন মেয়ের জীবন নষ্ট করেই ফেলেছে। অপর্ণা গঙ্গোপাধ্যায়, সুরমা বিশ্বাস এবং গোধূলি বসাক। সেদিন বিকেলেই গোধূলির জাস্টিসের জন্য ক্যান্ডেল মার্চ যেটা অনুভব অপর্ণাকে জানিয়েছিল, সেই ক্যান্ডেল মার্চে অনুভবদের সাথে অপর্ণা, সুরমা, গোধূলির বোন মুনিয়া এবং সঙ্গে নম্রতা ও সৌম্য যোগদান করে। এভাবেই এই সিরিজটি শেষ হয়ে যায়। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।